গল্প শ্রাবণ রাতের বৃষ্টিতে। লেখনীতে নুরুন্নাহার তিথি। চতুর্থ পর্ব। হোটেলে এসেই শ্রাবণ প্রথমে শাওয়ার নিতে গেল। আরশি ব্যালকনিতে গিয়ে আশেপাশের ভিউ দেখছে। শ্রাবণ 3 দিন এই মিলান শহরে থাকবে। তারপর আরশিকে নিয়ে ভেনিসে 2 দিনের জন্য বেড়াতে যাওয়ার প্ল্যান তার। আরশিও বলেছে ছুটি নিয়ে নিবে। এইটুকু তো বুঝেছে এই ছেলে যেমন জেদি তেমন মুডি। সামান্য এদিক সেদিক হলে তিলকে তাল ভেবে গোমরা হয়ে বসে থাকবে। ফুস করে ক্লান্তির নিঃশ্বাস ছেড়ে বারান্দা ছেড়ে রুমে প্রবেশ করল। ঘাড়ে ব্যথা হচ্ছে তার। মনে হচ্ছে প্রেশার কমেছে। রুম সার্ভিসে কল করে কিছু খাবার অর্ডার করে বিছানায় গাইলিয়ে দিল। শ্রাবণ শাওয়ার নিয়ে শুধু ট্রাউজার পরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে বলল, এতক্ষণে ভালো লাগছে। খিদেও পাচ্ছে। তোমার খিদে পাচ্ছে না? বলতে বলতে চেয়ে দেখল আরশি ঘুমিয়ে গেছে। কেবল সন্ধ্যা 7টার কাছাকাছি এখন। অসময়ে ঘুমাতে দেখে শ্রাবণ এগিয়ে গিয়ে আরশির কপালে হাত রাখল। না, স্বাভাবিকই আছে। কিন্তু জাগাতে ইচ্ছে হলো না। ভাবল কিছুক্ষণ ঘুমাক। ততক্ষণে কেক যে অর্ডার করে রেখেছে আগে, সেটাও চলে আসবে। শ্রাবণ রুম সার্ভিসে কল করে জানতে পারল আরশি কিছু খাবারও অর্ডার করেছে। তাই বলে দিল কিছুক্ষণ পরেই যেন কেকের সাথে একসাথে পাঠায়। প্রায় আধ ঘন্টা পর কলিং বেলের আওয়াজে আরশির ঘুম ছুটে। ঘুম ঘুম চোখ সামান্য খুলে জড়ানো স্বরে বলে, কে এসেছে? শ্রাবণ দরজা খুলতে খুলতে বলে, খাবার অর্ডার করেছিলে যে। ও হ্যাঁ। আরশি উঠে বসে চুলগুলো পরিপাটি করে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। শ্রাবণ এই ফাঁকে জলদি করে রুম কিছুটা ডেকোরেশনের কাজে লেগে পড়ে। কিন্তু হঠাৎই কিছু মনে পড়াতে ওয়াশরুমের দরজায় নক করে। ভেতর থেকে আরশি বলে, আসছি। পরে আসবে। আগে দরজা খুলো। কেন? 1 সেকেন্ডের জন্য খুলো। বাধ্য হয়ে আরশি দরজা খুলতেই শ্রাবণ পেছনে থেকে একটা বক্স সামনে এনে বলে, পরে আসো। আরশি বক্সটা হাত নিয়ে ভ্রু কুঞ্চন করে বলে, কি আছে এতে? খুলেই দেখো। আর কোনো কোশ্চেন করবে না। যা আছে পরে আসো। আরশি দরজা লাগিয়ে বক্স খুলে দেখে তাতে ল্যাভেন্ডার কালারের একটা ফিনফিনে জর্জেট শাড়ি। শাড়িটা তার পছন্দ হলো কিন্তু কাপড়ের ম্যাটেরিয়ালটা মোটেও না। বিস্ময় নিয়ে দরজা খুলতেই শ্রাবণ ছুটে এসে দরজা চেপে ধরে বলে, রেডি হয়ে একেবারে বের হবে। আরশি দরজায় হাত রেখে বলে, এটা অনেক পাতলা। তো সমস্যা কই? আরশি তির্যক স্বরে বলল, সমস্যা কই মানে? এই শাড়িতে আমি এটা পরব না। শ্রাবণ বলে, আই অ্যাম ইউর হাজবেন্ড। তোমাকে কি এই শাড়ি পরে বাইরে যেতে বলেছি? তুমি যেতে চাইলেও আমি দিব না। শুধু আমি দেখব শাড়িটা। শ্রাবণ দরজা সামান্য খুলে আরশির কথা শুরু হওয়ার পূর্বেই বলে, প্লিজ। আমি জানি তুমি শাড়িতে কমফোর্টেবল না, প্লাস এত পাতলা শাড়িতে তো নাই। তাও রিকোয়েস্ট করছি। আরশি শ্রাবণের মুখপানে চেয়ে লম্বা নিঃশ্বাস ছেড়ে বলে, ওকে। অতঃপর দরজা বন্ধ করে শাড়িটা পরে নেয়। শ্রাবণও বার্থডে কার্ড দিয়ে দেয়ালে লাগায়। ফুল দিয়ে বারান্দার টেবিলটা সাজায়। ল্যাভেন্ডার রঙের কেকটাও সেখানে রাখে। কয়েকটা ক্যান্ডেল গ্রিলের উপর রাখে। যদিও সেগুলো আর্টিফিশিয়াল ক্যান্ডেল। সব সাজিয়ে শ্রাবণ ভীষণ খোশ মেজাজে বলে, অল ডান। এখন বৃষ্টি এসে সারপ্রাইজ হয়ে যাবে পুরো। আসছে না কেন? অতঃপর বাথরুমের দরজার কাছে গিয়ে নক করে বলে, হয়েছে। আরশি কুচি ঠিক করছে। জর্জেট শাড়ি পরতে সুবিধা কিছুটা। আরশি জবাব দেয়, হয়ে গেছে। আসছি। আরশি কুচি ঠিক করতে করতে বক্সটা হাতে নিয়ে বেরোয়। শ্রাবণ হাঁ করে তাকিয়ে আছে আরশির দিকে। খোলা চুলে বিনা সাজে ল্যাভেন্ডার রঙের শাড়িতে স্নিগ্ধ ফুলের মতো লাগছে আরশিকে। শ্রাবণের বিরতিহীন দৃষ্টিতে আরশি অপ্রস্তুত হয়ে পড়ে। এই দৃষ্টি যেন সাধারণ না। ঘোর লাগানো। এই ঘায়েল করা নজর থেকে বাঁচতে সে আয়নার সামনে এসে দাঁড়ায়। চিরুনি উঠিয়ে চুল আঁচড়ায়। বক্স থেকে চুড়িগুলো বের করে হাতে পরে নেয়। কানেও ঝুমকো পরে নেয়। শ্রাবণের দৃষ্টি এখনো আরশিতেই। সে এগিয়ে গিয়ে আরশির পেছনে দাঁড়ায়। সামান্য ইতস্তত করে আরশির কাঁধে প্রথমে হাত রাখে। আরশি দৃষ্টি নিচু করে নেয়। শ্রাবণ আরশির কানের কাছে মুখ নিয়ে স্মিত স্বরে বলে, মে আই? আরশি মুখে জবাব দিতে পারল না। আয়নায় শ্রাবণের চোখের দিকে একবার চেয়ে তৎপর দৃষ্টি নামিয়ে নিল।
শ্রাবণ আরশির হাত ধরে ওকে বারান্দায় নিয়ে যায়। তারপর চেয়ারে বসিয়ে নিজে বিপরীত পাশের চেয়ারে বসে ফোনে এই আলোয়াধারিতে আরশির কয়েকটা ছবি তুলে বলে, কেকটা কাটো। পছন্দ হয়েছে না? আরশি কেকটা দেখলো। অতঃপর স্মিত হেসে বলল, সব একদম মিলিয়ে এনেছেন। ফ্লাওয়ার ভাসেও ল্যাভেন্ডার ফ্লাওয়ার। শ্রাবণ মাথা চুলকে বলল, আসলে আমি তোমার জন্য 3টা রং সিলেক্ট করেছিলাম। এখানে এসে আজকের দিনে প্রথমে তোমাকে ল্যাভেন্ডার রঙে দেখে মনে হলো আজকের দিনটা তোমার জন্য ওই রংটাতেই সাজাই। লুক, তোমাকে কতটা স্নিগ্ধ লাগছে তুমি নিজেও জানো না। আরশি লাজুক হাসে। শ্রাবণ হাত বাড়িয়ে আরশির সামনের চুলগুলো কানের পিঠে গুজে দেয়। কপল ও কানে শ্রাবণের হাতের ছোঁয়া লাগতেই কেঁপে উঠে আরশি। শ্রাবণও তা বুঝে ফিচলে হাসে। আরশি সামান্য তোতলানো স্বরে বলে, কেক কাটি। মেল্ট হয়ে যাবে তো। হু হু। আরশি কেক কেটে প্রথমে শ্রাবণকে খাওয়ায়। অতঃপর শ্রাবণও আরশিকে খাওয়ায়। দুপুরের মতো দুজনে দুজনকে খাইয়ে দেওয়ার পর রুম সার্ভিসে কল করার পর ওরা বাকি কেক ও খালি ডিশগুলো নিয়ে যায়। আরশি ব্যালকনিতে বাইরের দিকে মুখ করে একটা ল্যাভেন্ডার ফুলদানি থেকে উঠিয়ে হাতে নিয়ে বসে আছে। মুগ্ধতার চোখে কোলো অম্বরে চাদরের মতো বিছিয়ে থাকা তারকারাজি দেখছে। সাথে আছে অর্ধচন্দ্রমা। শ্রাবণ পেছনে থেকে এসে সামান্য নিচু হয়ে আরশির কাঁধে থুতনি ঠেকিয়ে নীরব থাকে। তৎক্ষণাৎ আরশি লজ্জায় আর্স্ট হয়ে সামান্য নড়ে উঠে। শ্রাবণ বলে, পূর্ণিমাতেই আকাশের ওই চাঁদটা অনেক সুন্দর দেখায়। কিন্তু আমার কাছে এই অর্ধচন্দ্রমাকেও মোহনীয় লাগছে। কারণ কি জানো? আরশি মাথা নাড়ায়। শ্রাবণ ঘোরলাগা কণ্ঠে জবাব দেয়, কারণ আমার মনের আকাশের চাঁদটা আমার সামনে বসে আছে। আকাশের চাঁদ যেমন একটাই থাকে, আমার মনেও তুমি একমাত্র চাঁদ। এই চাঁদের সৌন্দর্যে কোন পূর্ণিমা লাগে না। সে সব ক্ষেত্রেই মোহনীয়। এই চাঁদকে ছোঁয়ার একমাত্র অধিকার আমার আছে, তাই না? আরশি এবার যেন নরম ক্ষমতাও হারিয়েছে। শ্রাবণের শীতল ঘোর লাগা কণ্ঠস্বর আরশিকে যেন বরফ করে দিয়েছে। শ্রাবণ ফের বলে, আমি আমার মনের আকাশের চাঁদটাকে একদম নিজের করে পেতে চাই। তাকে খুব গভীরতম ভাবে ছুঁয়ে দেখতে চাই। তার আর্শভঙ্গি আমাতেই থাকুক। আরশি নীরব। শ্রাবণ কিছুক্ষণ অপেক্ষার পর আরশিকে লজ্জায় আরো মুষড়ে পড়তে দেখে নিজের দিকে ঘুরিয়ে নিজের বক্ষ মাঝারে আগলে দেয়। ভালোবাসা তো স্নিগ্ধতার প্রতিরূপ। ঠিক আকাশের ওই চাঁদটার মতো। ভেজা চুলে ব্যালকনিতে বসে আছে আরশি। স্নিগ্ধ সকালে উদিত সূর্যের দিকে নির্নিমেষ চেয়ে আছে সে। রুমে শ্রাবণ উবু হয়ে ঘুমাচ্ছে। হঠাৎই তাকে মন খারাপের রেশ ঘিরে ধরেছে। তবে কি শ্রাবণের হুটহাট মন খারাপের রোগটা তাকেও পেয়ে বসল? প্রশ্নটা মনে হতেই মৃদু হেসে উঠল। কিছুক্ষণ আগে শ্রাবণকে বলেছিল একটু হাঁটতে বেরোবে। সকালের নাস্তাটা বাহিরে করবে। কিন্তু শ্রাবণের বেরোতে ইচ্ছে করছে না। ঘুম পাচ্ছে। আরও কিছুক্ষণ পর রুমেই খাবার অর্ডার করে নিবে বলে মনস্থির করে ঘুমিয়ে পড়ল। আরশির খিদেও পেয়েছে। সে এবার উঠে দাঁড়ালো। তারপর রুমে গিয়ে শ্রাবণের হাত ধরে টানতে শুরু করলো। শ্রাবণ পিটপিট করে চেয়ে শুধায়, কি হয়েছে? আমার খিদে পেয়েছে। তাহলে আসো। আরশি ভ্রু কুঁচকে শ্রাবণের পিঠে একটা কিল দিয়ে বলে, আমার সত্যি খিদে পেয়েছে। আপনি যদি না যান তবে বলেন। আমি একাই চলে যাব। সোজা গিয়ে অ্যাপার্টমেন্টে উঠব। আপনি এখানে পড়ে পড়ে ঘুমান। এই বলে আরশি রেগে বিছানা থেকে নেমে যেতে ধরলে শ্রাবণ ওর হাত টেনে নিজের কাছাকাছি নিয়ে আসে। আরশি ঝুঁকে পড়ে শ্রাবণের মুখের কাছে। শ্রাবণ সম্মোহিত দৃষ্টিতে চেয়ে আরশির সামনের দিকে ঝুঁকে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, তুমি জানো রাগলে তোমাকে কেমন লাগে? আরশি মাথা নাড়িয়ে না জানায়। শ্রাবণ ফের বলে, রাগলে তোমাতে ঐশ্বরিক সৌন্দর্য ভর করে। সবাই হাসি মুখের প্রেমে পড়ে, আমি তোমার রাগান্বিত মুখটাতে বারবার প্রেমে পড়ি। কেন বলো তো? আরশি নজর হটিয়ে কিঞ্চিত হাসল। অতঃপর জিজ্ঞাসা করল, কেন? শ্রাবণ হেসে জবাব দেয়, তোমার চোখ দুটোতে তখন মায়া ভর করে। আরো শত শত কারণ আছে, যা আমি বলে শেষ করতে পারবো না। ও আচ্ছা। তুমি না হয় সেই মায়াতে ডুবে থাকতে পারো। কিন্তু আমার কি হবে? আরশির হাস্যোজ্জ্বল মুখে এহেন কথা শুনে শ্রাবণ সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করলে আরশি শ্রাবণের হাত ছাড়িয়ে সোজা হয়ে বসে তীক্ষ্ণ মেজাজে বলে,
এখন কি তবে আমি আয়নার সামনে গিয়ে নিজের চোখ দেখতে থাকব, যাতে করে নিজের চোখের মায়ে নিজেই ডুবে গিয়ে দিনদুনিয়া ভুলে, খিদে ভুলে থাকতে পারি। শ্রাবণ এবার বুঝল। সে ঢোক গিলে বলে, কয়টা বাজে? 10টা। এত? আমি তো ভাবলাম 8টা বাজে। আরশি কিছু না বলে শুধু শ্রাবণের দিকে এক পলক তাকালো। শ্রাবণ তাতেই উঠে সুরসুর করে ওয়াশরুমে হাত মুখ ধুতে চলে গেল। আরশি মুখে হাত দিয়ে হাসল। আরিয়া ক্যাম্পাসের একটা জায়গায় মন খারাপ করে বসে আছে। কিছুক্ষণ পর পর ফোন দেখছে আর বিড়বিড় করছে। এদিকে আশিক আরিয়াকে খুঁজছে। সে আরিয়ার সাথে ভার্সিটির থেকে বেরোচ্ছিল, তখনই এক জুনিয়র মেয়ে তাকে একটা কাজে আর্জেন্ট ডেকে নিয়ে যায়। আশিক আরিয়াকে বলেছে যাতে সে ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করে। আরিয়া প্রায় আধা ঘন্টা যাবৎ ক্যান্টিনে অপেক্ষা করেছে। তারপরও আশিক না ফেরাতে আরিয়া এখন ক্যাম্পাসের একটা কোনায় গিয়ে বসে আছে। বিড়বিড় করে বলছে, কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে এতক্ষণ লাগে করতে? যদি রিসার্চের কাজের জন্যই মেয়েটা ডেকে থাকে তাহলে সারাটা দিন কি করেছে? এই মেয়েটার হাবভাব আমার মোটেও ভালো লাগে না। বিরক্তিকর। আশিক আরিয়াকে কল করে। আরিয়া ফোন রিসিভ করতেই আশিক বলে, তুমি ক্যান্টিনে নেই। আমি তোমাকে ক্যান্টিনে খুঁজে এলাম। আরিয়া দাঁতে দাঁত পিষে বলে, তুমি এখন গেছো? ঘড়িতে সময় দেখতো। আশিক বুঝল বউ তার রেগে গেছে। তাই সরাসরি জানতে চায়, কোথায় তুমি এখন? আরিয়া তারপর স্থান বললে আশিক কল কেটে সেখানে যায়। গিয়ে দেখে আরিয়া গালে হাত দিয়ে বসে আছে। বিকেলের পড়ন্ত রোদ তির্যকভাবে আরিয়ার মুখের উপর পড়ছে। হালকা গোলাপি হিজাবে রোদের মধ্যে আরিয়াকে কোনো গাল ফুলানো পুতুল বললে ভুল হবে না। আশিক মুগ্ধ নজরে কয়েক সেকেন্ড চেয়ে থেকে মৃদু হেসে ফোনের ক্যামেরা অন করে কয়েকটা ছবি তুলে নেয়। অতঃপর ছবিগুলো জুম করে দেখে বলে, মাশা আল্লাহ, ভাগ্য করে একটা গুলুমুলু পুতুল পেয়েছি। এখন পুতুলের রাগ ভাঙাতে হবে। আশিক এগিয়ে গিয়ে আরিয়ার পাশে গিয়ে বসল। আরিয়া তা দেখে একটু সরে বসে অন্যদিকে মুখ ঘুরালো। আশিক তা লক্ষ্য করে দুষ্ট হেসে বলে, ওই মেয়েটা অযথাই আমাকে এতক্ষণ বসিয়ে রেখেছে। কাজটা কিন্তু ও নিজে চাইলেও করতে পারত, বা শয়েবকে দিয়েও করাতে পারত। কিন্তু সে যে চাইছিল আমাকে দিয়েই করাবে, আমার সাথেই করবে। তাই তো দেরি হয়ে গেল। আরিয়া ফুঁসছে আর আশিক মিটমিটি হাসছে। আরিয়া ব্যাগ থেকে কলম বের করে মুহূর্তের মধ্যে আশিকের গলার কাছে খোলা কলম ধরে অসহিষ্ণু স্বরে বলে, কেন? ওই মেয়েটার তোমাকেই কেন লাগবে কাজের জন্য? ওই মেয়ে কি জানে না তুমি বিবাহিত? আমি বহুদিন থেকে লক্ষ্য করছি ওই মেয়েটা তোমার আশেপাশেই ঘুরঘুর করে। এত কি? এক ফ্যাকাল্টির কাছে রিসার্চ পড়েছে বলে কি সারাক্ষণ সে তোমার পেছনেই ঘুরবে কাজের জন্য? আরও তো আছে রিসার্চমেট। তাদের সাথে তো আমি ওই মেয়েকে দেখি না। আশিক ভয় পাওয়ার ভান করে হাত উঁচিয়ে সরল মুখ করে বলে, আমি কিভাবে বলবো বলো? জুনিয়র দরকারে ডাকলে তো না করতে পারি না। তুমি বলো কিভাবে না করব? কেন? তোমার মুখ নেই। মুখ দিয়ে না করবে? আল্লাহ তোমাকে মুখ দিয়েছে না? ও হ্যাঁ, জুনিয়রদেরকে না কিভাবে করবে? তাই না? ওরা এত মধুর স্বরে ভাইয়া ভাইয়া করে যে তুমি গলে পানি হয়ে যাও। সুন্দরীদের ডাক বলে কথা। ওয়েট, জেবিন তাই না? দাঁড়াও। শেষোক্ত কথাগুলো এক প্রকার ব্যঙ্গ ও রাগ নিয়ে বলেই আরিয়া উঠে যেতে নিলে আশিক ওর হাত চেপে ধরে। অতঃপর বলে, তুমি এত হাইপার হয়ে জেবিনের কাছে যাচ্ছ? ও তো চলে গেছে। চলে গেছে না? তাহলে কালকে ওইটার চুল ধরে দেয়ালে কয়েকটা বাড়ি মারব। অন্যের স্বামীর দিকে এত বদনজোর কেন? তাও আবার সিনিয়র আপুর স্বামীর দিকে। বাড়ি দিতে দিতে মুখের নকশাই বদলে দিব। ডাইনি একটা। আশিক এবার আর হাসি চেপে রাখতে পারল না। আরিয়ার হাত ছেড়ে গা দুলিয়ে হাসতে লাগলো। আরিয়া চমকে তাকিয়ে বিস্ময় নিয়ে আশিককে দেখছে। তাও আশিকের হাসি থামছে না, বরং বাড়ছে। আরিয়া কোমরে দুই হাত গুজে ক্ষিপ্র দৃষ্টিতে চেয়ে আছে। কিছুক্ষণ বাদে আশিকের হাসির দমক কমে এলে সে বলে, তুমি এত জেলাস? ও মাই গড, বিশ্বাস হচ্ছে না। আরিয়া নিজের ব্যাগটা উঠিয়ে আশিকের গায়ে ছুঁড়ে মেরে রাগান্বিত স্বরে বলে, হ্যাঁ তাই তো। বিশ্বাস হবে কেন? আমি তো সবসময় তোমাকে বিয়ের আগে ইগনোর করেছি। তাই বিয়ের আগে যারা পাত্তা দিত তাদের রেখে আমাকে কেন গুরুত্ব দিবে? থাকো তুমি।
এই বলে আরিয়া হনহনিয়ে চলে যাচ্ছে। আশিক আবারও হেসে ফেলে। আরিয়া পিছু ফিরে ফের আশিককে হাসতে দেখে জেদ করে বড় বড় কদম ফেলে চলে যাচ্ছে। বউ আমার ভীষণ রেগে আছে। দৌড়ো আশিক। এই বলে আশিক নিজেটা সহ আরিয়ার ব্যাগ উঠিয়ে ছুট লাগালো। ততক্ষণে আরিয়া ভার্সিটির গেটের কাছে চলে গিয়ে বেরো হয়ে যাচ্ছে। আজ বুঝি আশিকের কপালে ভীষণ দুঃখ আছে। মিলানের অলিগলিতে ঘুরে ফিরেই দুটো দিন যে পেরিয়ে গেছে শ্রাবণ ও আরশির। 3 দিন থাকার কথা থাকলেও আজই ভেনিসে বেড়াতে যাচ্ছে ওরা। ট্রেনের জানালা দিয়ে ছবির মতো পিছিয়ে যাওয়া প্রকৃতির সৌন্দর্য দেখছে আরশি। পাশ থেকে শ্রাবণের হাত জড়িয়ে শ্রাবণের কাঁধে মাথা এলিয়ে হাস্যোজ্জ্বল চাহনিতে প্রকৃতি দেখছে। শ্রাবণ জিজ্ঞাসা করল, কফি খাবে? আরশি মাথা দুলিয়ে সম্মতি দিলে শ্রাবণ উঠে কফি আনতে যায়। ভেনিসে বিকেলের দিকে পৌঁছায় ওরা। আদ্রিয়াটিক সাগরের উপকূলে ইতালির এই ভেনিস শহরটি জলে ভাসমান। মূলত কতগুলো দ্বীপের সমষ্টিতে শহরটিতে। শহরটিতে সারা বছরই পর্যটকদের ভিড়ে কোলাহলিত থাকে। ভেনিসের শিল্প, সাহিত্য বেশ নজরকাড়া ও নান্দনিক। রংবেরঙের কারুকার্য নিয়ে প্রাচীন প্রাসাদগুলো নীল স্বচ্ছ জলের উপর মাথা উঁচু করে নিজেদের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। ভেনিসকে ইউরোপের সবচেয়ে রোমান্টিক শহরও বলা হয়। ভেনিস শহরটি গড়ে ওঠার পেছনেও রয়েছে একটা ইতিহাস। জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য প্রবাসীরা এখানে বসতি করে তুলেছিল। এখানে বাহন বলতে নৌকা। পুরো শহরে লতার মতো লেকে বেষ্টিত। হোটেলে উঠেই ফ্রেশ হয়, লাঞ্চ করে আরশি ও শ্রাবণ একটু হাঁটতে বেরোয়। আজ ওরা খুব একটা ঘুরবে না, শুধু আশেপাশে একটু ঘুরবে। ভেনিসের দীর্ঘ খালের পাশ দিয়ে হাঁটছে। খালটির উপর 4টি ব্রিজ আছে। তার মধ্যে রিয়াল্টো ব্রিজটি বিখ্যাত। আরশি হাঁটছে শ্রাবণের হাত জড়িয়ে। তার চোখে মুখে আশেপাশের পরিবেশের মুগ্ধতা। এর আগেও একবার ভেনিসে আসলেও এবার এটা সম্পূর্ণ আলাদা। এবার তার সঙ্গী তার আপন মানুষ, যাকে সে একটু একটু করে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছে। যাকে দেখলে এখন তার মনে হারানোর ভয় কাজ করে। তাই তো হাতটা শক্ত করে জড়িয়ে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আরশি আশেপাশে চঞ্চল নজর বুলালেও শ্রাবণের বিরামহীন নজর আরশিতে। এই 2 দিন যাবৎ মেয়েটার মধ্যে কেমন একটা পরিবর্তন সে লক্ষ্য করছে। পরিবর্তনটা হচ্ছে আরশির চোখের ভাষার। লাজুকতা, প্রেমময়ে পূর্ণ এক অদৃশ্য অধিকারবোধে আচ্ছন্ন। শ্রাবণ প্রশান্ত চিত্তে হাসে। অতঃপর ভেনিসের ফুটপাতে এক ফুল বিক্রেতার থেকে আরশির মিষ্টি রঙের জামার সাথে মিলিয়ে সেই রঙেরই একটা গোলাপ কিনতে দাঁড়ায়। আরশি তা দেখে মুচকি হাসল। ফুলটা শ্রাবণ আরশির কানের কাছে গুজে দিতে দিতে বলল, প্রপোজ না করে কানের পিঠেই গুজে দিলাম। লাল গোলাপের সামনে এই গোলাপ দিয়ে প্রপোজ করলে যদি লাল গোলাপ অভিমান করে বসে আমাদের ভৎসনা দেয়। আরশি এবার মুখে হাত দিয়ে হেসে ফেলে। ফের বলে, ফুলকেও ভয় পাচ্ছেন? দারুণ ভীতু তো আপনি। শ্রাবণ ঠাট্টার ছলে বলে, ভয় পাবো না। ফুল পবিত্র। আর পবিত্র কিছুকে দুঃখ দিলে আমার কপালে শনির দশা পড়বে না, বলো। মাত্রই তো বউয়ের চোখে নিজের জন্য ভালোবাসার দেখা পাচ্ছি। বউ আমাকে কাছছাড়া করতে চাইছে না বলে বগলদাবা করে ঘুরছে। একটা ফুলের অভিশাপে যদি এই সুখ হারিয়ে ফেলি। আরশি থেমে হা করে শ্রাবণের মুখের দিকে চেয়ে তাকিয়ে আছে। শ্রাবণ আরশির অবস্থা দেখে হেসে আরশির থুতনিতে হাত দিয়ে মুখ বন্ধ করিয়ে দিয়ে বলে, মুখ বন্ধ করো। মাছি ঢুকতে পারে। প্রেমের শহর বলে কথা। যদি মাছি তোমাতে মুগ্ধ হয়ে তোমার মুখের ভেতর ঢুকে যেতে চায়, বলা তো যায় না। তখন তোমার। আরশি এবার খেপে গেল। বলে, তেরা টাইপ কথাবার্তা আপনাকে বলতেই হবে। কেন না বললে পেটের ভাত হজম হয় না? না হয় না। আরশি এবার অনবরত শ্রাবণকে কিল ঘুষি মারতে লাগলো। শ্রাবণ হাসতে হাসতে কিছু দূর দৌড়ে চলে গেল। মুশফিকা নাহিদের পাশে বসে আছে। নাহিদ ফোনে কথা বলছে। অপর পাশ থেকে একজন বলছে, মেয়েটার সমস্ত ডিটেইলস আপনাকে ইমেইল করছি। মেয়েটা অরফেন। চার্চে বড় হয়েছে। নাহিদ বাঁকা হাসে। অতঃপর বলে, থ্যাঙ্কস। ইউ উইল গেট ইউর মানি। ফোন কেটে নাহিদ লম্বা করে নিঃশ্বাস ছেড়ে বলে, অ্যাট লাস্ট মেয়েটার খোঁজ পেলাম। মুশফিকা প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে বলে, কিন্তু তুমি? নাহিদের চোখ পড়তেই থেমে গেল।
মাথা নিচু করে বলল, সরি। নাহিদ ফিচলে হেসে বলল, সেদিন রেগে থাকাতে বলেছিলাম। তুমি করেই বলতে পারো। মুশফিকা যেন আনন্দিত হলো। ইদানিং সে নাহিদকে নিয়ে ভাবতে শুরু করেছে। নাহিদ কোনোভাবে তার উপর অসন্তোষ থাকুক তা সে চায় না। যদিও এর আগেও কিছু পুরুষের সান্নিধ্যে সে ছিল, কিন্তু কথায় আছে না, শরীর ছুঁতে পারলেও মন সবাই ছুঁতে পারে না। তেমনি মুশফিকা এর আগে কারোর জন্য এতটা গভীর অনুভব করেনি। সে চায় না 1 বছর পর তাদের সম্পর্কটা শেষ হয়ে যাক কাগজের সম্পর্কের মতো। সারা জীবন সে নাহিদের সাথেই থাকতে চায়। মুশফিকার অপলক চাহনি ও নীরব দেখে নাহিদ ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি হলো? মুশফিকা সাথে সাথে স্বাভাবিক হয়। নিজেকে ধাতস্থ করে শুধায়, ওই মেয়েটা যদি রাজি না হয়? নাহিদ আয়েশ করে বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বলে, হবে হবে। টাকা ছাড়লেই হবে। মেয়েটা আবার অরফেন। টাকার দরকার তার হবে। নয়তো সেখানে একটা ছোট অ্যাপার্টমেন্টে কিনে দিব। রাজি হবে। মুশফিকা হাসল। নাহিদের মেয়েদের প্রতি চিন্তাভাবনা তারও খারাপ লাগে। সে ভাবলেশহীন ভাবে বলে, তোমার কেন মনে হয় ওই মেয়ে লোভে পড়ে তোমার প্রস্তাবে রাজি হয়ে কাজটা করবে? এমনও তো হতে পারে মেয়েটা যেহেতু এতিম, সে নিজের দ্বারা অন্যের ক্ষতি করতে চাইল না। নাহিদ তাচ্ছিল্য হেসে বলল, নিজের দিকে চেয়ে কথাটা বলো। তুমি করছো না টাকার জন্য। এই বলে উঠে রুম থেকে বেরিয়ে গেল। মুশফিকা মলিন হেসে সেখানেই বসে রইল। মুশফিকা নিজে নিজেই বলতে লাগল, দাদি বলতো আমি আমার মায়ের চরিত্র পাব। মা যেমন অন্যের সংসার ভেঙে নিজেটা গড়েছে, আমিও তো অন্যেরটা ভেঙে নিজেকে গড়তে চাইছি। দাদি সত্যিই বলতো, আমি কারো ভালো করতে পারি না, স্বভাবত প্রচণ্ড স্বার্থপর যে। অতঃপর সেখানেই অনর বসে রইল। ক্লাস টেস্টের জন্য আরিয়া ও আশিক পড়ছে। তখন আশিকের ফোন বেজে উঠলে আরিয়া সতর্ক দৃষ্টিতে সেদিকে তাকায়। তার সন্দেহ, জেবিন মেয়েটা কল করেছে। ওদিকে আশিককে তার বন্ধু ক্লাস নোটের জন্য কল করেছে। আশিক ফোন কানে রেখেই আরিয়াকে বলে, তোমার খাতা থেকে পরশুদিনের ক্লাসের নোটটা ছবি তুলে একটু দাও তো আমাকে। জিদান চাইছে। আরিয়া নিজের চিন্তাকে ভুল প্রমাণ হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাতা থেকে ছবি তুলে আশিককে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। বিড়বিড় করে বলতে থাকে, না, এই জেবিনের একটা ব্যবস্থা করতে হচ্ছে। কালই ওকে ধরব। কি চায় সে? আমার স্বামী কয়দিন পর আমার বাচ্চার বাপও হবে। তার দিকে কিনা নজর দিয়ে বসে আছে। বেহা মেয়ে। একদম গলার টুটি চেপে ধরব। ওহ। আশিক আরিয়াকে কলমে নিভ দিয়ে খাতায় আঘাত করতে দেখে সন্দিহান দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর শুধায়, তুমি এমন করছো কেন? হু। খাতায় কলম দিয়ে গুতাচ্ছ কেন? কার উপর রাগ ঝাড়ছো? আরিয়া এবার থতমত খেয়ে যায়। ফের আমতা আমতা করে বলে, কিছুতেই মনে থাকছে না, বারবার ভুলে যাচ্ছি। তাই। অহ। মনোযোগ দিয়ে পড়ো। মনের মধ্যে অবান্তর চিন্তা বাদ দাও। পড়াতে ফোকাস করো। আরিয়া মাথা দুলিয়ে পড়তে আরম্ভ করল। সময় কত দ্রুত পেরিয়ে যায়। যেন চোখের পলকেই দিন পেরিয়ে সপ্তাহ কেটে যায়। সময়ের সাথে সাথে ব্যস্ততাও যেন বাড়তে থাকে। তখন মনে হয় 24 ঘন্টার বদলে যদি দিনে 27 ঘন্টা পাওয়া যেত। আরশির বর্তমান অবস্থাও তেমনি। আগামীকাল কোর্সের মিড পরীক্ষা। তাই নাকে মুখে পড়ছে অবস্থা। কয়েকদিন ঘোরাফেরার কারণে অনেক পড়া জমে গিয়েছিল। তাই তো 3-4 দিন যাবৎ শ্রাবণ আরশিকে কল করেও পাচ্ছে না। পেলেও 10-15 মিনিটের বেশি আরশি কথা বলতে পারে না। তার উপর কানাডা ইটালির থেকে 6 ঘন্টা পেছনে। সময়ের গ্যাপে দুজনের কথা বলার টাইম টেবিলও পরিবর্তন হয়েছে। আরশি ভেনিস থেকে মিলানে ফিরেছে 2 সপ্তাহ হয়েছে। শ্রাবণও সেখান থেকে কানাডার ফ্লাইটে চলে গেছে। আরশি ও লিসা নিজেদের রুমে পড়ছে, তখন পাশের রুম থেকে সোহার চিৎকার শুনে দুজনেই হকচকিয়ে তাকায়। লিসা বলে, হোয়াই ইজ সি স্ক্রিমিং? ডোন্ট নো। বলে আরশি উঠে গেল। পিছু পিছু লিসাও গেল। সোহার রুমে গিয়ে দেখল সোহা ফোন নিয়ে এক প্রকার নাচছে। মোনাও অবাক হয়ে দেখছে। আরশি ও লিসা মোনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন্ড টু হার? মোনা জবাবে বলে, ডোন্ট নো। সাডেনলি সি স্টার্টেড বিহেভিং লাইক দিস। অতঃপর তিনজনেই কিছুক্ষণ সোহার পাগলামো দেখতে থাকে।
সোহা ওদেরকে এভাবে নিজের দিকে বিরক্তি ও কৌতূহলের দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে শান্ত হয়ে বসে। ফের এক্সাইটমেন্ট নিয়ে বলে, রিক, জাস্ট সেন্ড মি এ মেসেজ টুমোরো হি উইল কাম টু মিট উইথ মি। ইটস জাস্ট আনবিলিভেবল। ওরা তিনজন একে অপরের দিকে চেয়ে থেকে কোনো প্রত্যুত্তর না করে যে যার কাজে চলে যায়। সোহা তার বন্ধুদের এত নির্বিকার দেখে আশাহত হয়ে যায়। তখন তার হঠাৎ খেয়াল হয়, কাল তার পরীক্ষা। আর সন্ধ্যা থেকে 1 ঘন্টা সে পড়তে বসেনি। রিকের সাথে কথা বলেছে। পরীক্ষা দিয়ে বেরিয়ে আরশি শ্রাবণকে কল করে। ক্যাম্পাসের একটা নীরব স্থানে বসেছে সে। সোহা গেছে রিকের সাথে দেখা করতে। সাথে করে লিসাকেও নিয়ে গেছে। মোনার পরীক্ষা সবেই শুরু হবে। কানাডায় এখন সকাল 9টা। শ্রাবণ অফিসের জন্য তৈরি হচ্ছিল। এমন সময় কল আসে। সে কোড পড়তে পড়তে স্ক্রিনে আরশির নাম দেখে রিসিভ করে বলে, 5 মিনিট পর কল করছি, একটু ওয়েট করো। অতঃপর কল কেটে দেয়। আরশি বুঝল যে শ্রাবণ এখন অফিসের জন্য বেরোবে। ক্যাব হয়তো চলে এসেছে। আরশি বসে বসে ফোনের গ্যালারিতে ভেনিসে ঘোরাঘুরির শেষ দিনের ছবিগুলো দেখছে। দুজনে একসাথে নৌকার এক সাইডে আগেপাছে করে বসে 2 হাত ছড়িয়ে তোলা ছবি। শ্রাবণ আরশিকে নৌকাতেই লাল গোলাপের তোড়া দিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করার ছবি। ক্যান্ডেল নাইট ডিনারের ছবি। আরও কিছু সুন্দর মুহূর্তের ছবি। মুহূর্তগুলো আরশির দৃশ্যপটে ভেসে উঠে। অজান্তেই আরশি লাজুক হাসে। আজ তার পরীক্ষা শেষ হলো। 3টা সাবজেক্টের পরীক্ষা পরপর 3 দিনে দিয়েছে। এখন আগামীকাল ক্লাস নেই। কিছুক্ষণের মধ্যে শ্রাবণ কল করে। আরশি রিসিভ করে বলে, সরি, কালকে ইন্টারনেটে ছিলাম না। আপনি কল করেছিলেন। পরীক্ষা কেমন হলো তাই বলো। আলহামদুলিল্লাহ ভালো। দুপুরে খেয়েছো? না, খাবো। আচ্ছা শুনুন না, আপনি তো বলেছিলেন স্নিগ্ধা আপুর সাথে কথা বলতে। আমি মাকে কল করলে আপুর সাথে কথা বলতে পারবো। আসলে সরাসরি আপুকে কল করতে ভয় করছে। যদি রিসিভ না করে। শ্রাবণ খানিক ভাবল। ফের বলল, করতে পারো। আপু তো মায়ের কাছেই আছে। ঝামেলা মিটিয়ে নিও। এখন অ্যাপার্টমেন্টে যাও। আমি অফিস থেকে ফিরে কল দিব। তারপর। বলতে বলতে শ্রাবণ ফোন কান থেকে নামিয়ে ক্যাব ড্রাইভারকে বলে, স্টপ স্টপ। ড্রাইভার গাড়ি থামালে শ্রাবণ অর্ধনমিত গাড়ির কাঁচ পুরোটা নামিয়ে রাস্তার ধারে দাঁড়ানো এক তরুণীকে ডাকে। হেই ইরিনা। মেয়েটি বারবার হাতঘড়িতে সময় দেখছিল। হঠাৎ নিজের নাম শুনতে পেয়ে সেটা অনুসরণ করে তাকায়। অতঃপর পরিচিত চেহারা দেখে এগিয়ে আসে। শ্রাবণ তাকে জিজ্ঞাসা করে, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার? মেয়েটি জবাবে বলল, অ্যাকচুয়ালি, আই বুকড এ ক্যাব বাট আনফরচুনেটলি ক্যাব ড্রাইভার সাডেনলি গট সিক। ওহ, সো ইউ আর গেটিং লেট। ইউ ক্যান কাম উইথ মি। উই আর ইন দ্য সেম অফিস। ইরিনা খানিক বিব্রত হল। তা দেখে শ্রাবণ বলল, কাম, ডোন্ট ফিল হেজিটেটিং। ইরিনা কৃতজ্ঞতা স্বরূপ হেসে গাড়িতে শ্রাবণের পাশে উঠে বসল। অতঃপর ধন্যবাদ জানালো। এদিকে আরশি এখনো কলে। সেই দুই পক্ষের কথোপকথনই শুনেছে। শ্রাবণ ফোন কানে নিয়ে বলল, রাতে কল করছি। বাই। আরশি মৃদু স্বরে বাই বলে কল রেখে দিল। অতঃপর ভাবতে লাগল। শ্রাবণ তাকে ইরিনা নামের একটি মেয়ের গল্প বলেছিল। শ্রাবণ তাকে বলেছিল, মাস্টার্স করাকালীন ইরিনা নামের এক মেয়ে শ্রাবণকে একবার প্রপোজ করেছিল। মেয়েটি শ্রাবণের 1 ইয়ারের জুনিয়র ছিল। তাহলে কি এই সেই ইরিনা? নাকি অন্য ইরিনা? কিন্তু ইরিনা যে শ্রাবণের কলিগ, এটা তো বলেনি। প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে আরশির মস্তিষ্কে। নিজেকে শান্ত করতে নিজে নিজেই বলে, হোয়াট এভার। শ্রাবণ তো বলেছেই, মেয়েটি তাকে প্রপোজ করার পর সে সাথে সাথে না করে দিয়েছিল। তারপর মেয়েটি আর কখনো তার কাছে প্রপোজাল নিয়ে আসেনি। তাহলে আমি অযথাই ভাবছি। ধুর। উঠে দাঁড়ালো আরশি। লিসা ও সোহাকে খুঁজতে লিসার ফোনে কল করলো। লিসা জানালো তারা একটা ক্যাফেতে আছে। সেখানেই যেন সে আসে। আরশিও সেই পথে যেতে লাগলো। রাত প্রায় 8:30। আরিয়া ভয়ে ভয়ে চুপ, সে মুখ লুকিয়ে বিছানায় বসে আছে। আশিক টিউশনি থেকে এখনো ফেরেনি। ভার্সিটির থেকে ফেরার পর তার শরীর খুব খারাপ করেছিল। বমিও হয়েছে।
তারপর কাজের মেয়েটা তাকে এমন এক কথা বলল, যা শুনে সে সত্যি ঘাবড়ে গিয়েছিল। তারপর নিজেরও কিছু মনে হওয়াতে কাজের মেয়েটাকে দিয়েই ফার্মেসি থেকে প্রেগন্যান্সি কিট কিনে আনে। অতঃপর টেস্ট করে রেজাল্ট দেখে এখন দরজা লাগিয়ে চুপচাপ বসে আছে। কাজের মেয়েটা রেজাল্ট জানতে কয়েকবার ডেকেও গেছে, কিন্তু আরিয়া সাড়া দেয়নি। আরিয়া নিজেই বিষয়টা নিয়ে চিন্তিত। যদিও তাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাস, কিন্তু এত জলদি বেবি নেওয়ার ইচ্ছে তো তার ছিল না। এখনো গ্রাজুয়েশনের কিছু মাস বাকি। ঘড়ির কাঁটায় 9টা বাজতেই দরজায় নক হলো। আরিয়াও জানে এখন আশিক এসেছে। সে দ্রুত উঠে এক প্রকার ছুটে গিয়ে দরজা খুলল। তার ধারণা সত্যি করে দরজার অপর পাশে আশিকই ছিল। আরিয়া দরজা খুলেই কোনো বাক্য ব্যয় ছাড়াই আশিকের বুকে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। আচমকা এমন হওয়াতে আশিক এক পা পিছিয়ে গিয়ে আরিয়াকে আগলে ধরে। আশিক বুঝতে পারল না আরিয়ার এমন করার কারণ। এদিকে সিঁড়ি দিয়ে নাহিদ উঠছিল। দুই ভাই একসাথেই বাড়িতে ফিরেছে। নাহিদের নজর না চাইতেন আশিকের রুমের দরজার দিকে যেতেই সে পরিবেশ দেখে কয়েক সেকেন্ড দাঁড়ায়। তার রাগ হচ্ছে। সিঁড়ির হাতলে মুষ্টিমে আঘাত করার পর উঠে যেতে নিলেই একদম উপরের সিঁড়িতে দাঁড়ানো মুশফিকার সাথে নজরবন্দি হয়। অতঃপর নাহিদ মুশফিকাকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে চলে যায়। মুশফিকা কলিং বেলের শব্দে নিচে নামছিল। তার আগেই কাজের মেয়েটা দরজা খুলে দেওয়াতে সেখানেই দাঁড়িয়েছিল। কিন্তু পথিমধ্যে আরিয়ার আচমকা কাণ্ড তার নজর কেড়েছে। সেই সাথে নাহিদের রাগের বহিঃপ্রকাশও। মুশফিকা কিছুটা সন্দেহ করে আরিয়ার শরীর খারাপের ব্যাপারে সে জানে। তারপর রান্নাঘরে গিয়ে জানতে পারে আরিয়া প্রেগন্যান্সি কিট আনিয়েছে। তাই আরিয়ার আচরণে ধারণা করে নিয়েছে মেয়েটা প্রেগন্যান্ট। মুশফিকা মৃদু হাসল, কিন্তু পরক্ষণেই মুখ জুড়ে নেমে এলো কালো মেঘের ছায়া। ভয় হচ্ছে তার, নাহিদ ওদের কোনো ক্ষতি করবে না তো। আশিক নিজেকে সামলে নেয়। তারপর আরিয়াকে ওই অবস্থাতেই আগলে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে দরজা লাগায়। অতঃপর আরিয়াকে সোজা করে দাঁড়া করিয়ে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে আরু? তুমি হঠাৎ এরকম করছো কেন? কেউ কি কিছু বলেছে? আরিয়া মাথা নিচু করে না বোধক মাথা নাড়িয়ে চুপ করে আছে। তাতে যেন আশিকের চিন্তা আরো বাড়ল। সে আরিয়ার থুতনিতে হাত দিয়ে মুখ উঁচু করে ফের শুধায়, কি হয়েছে বলো না? তুমি এমন চুপ করে থাকলে তো আমার চিন্তা বাড়বে। আরিয়া বেড সাইড টেবিল থেকে প্রেগন্যান্সি কিটটা এনে আশিকের হাতে দেয়। আশিক কিটটা দেখেই স্তব্ধ হয়ে গেছে। তার চোখ মুখের অবস্থা দেখে আরিয়া ধারণা করতে পারছে না আশিকের মনে কি চলছে। আরিয়া বিছানায় বসে বলে, আমরা দুজনেই এখনো স্টুডেন্ট। বিয়েটাও হয়েছে একটা কাহিনীর মাধ্যমে। তুমি বিয়ের জন্য প্রিপেয়ার ছিলে না, এখন নিশ্চয়ই বাচ্চার জন্য প্রিপেয়ার না। সিদ্ধান্ত নেওয়াও সহজ না, আমি জানি। আমি নিজেও বুঝতেছি। আরিয়ার কথার মাঝেই আশিক বলে উঠে, কত কিছু গুছাতে হবে। তোমাকে চোখে চোখে রাখতে হবে। এই তুমি বাড়ি এসে কিছু খেয়েছো? চোখ মুখ ফ্যাকাশে লাগছে। আরিয়া অবাক হয়ে আশিকের মুখপানে চেয়ে আছে। আশিক তবে মেনে নিল। আরিয়াকে একদৃষ্টিতে চেয়ে থাকতে দেখে আশিক এগিয়ে আসলো। অতঃপর হাঁটু গেড়ে ফ্লোরে বসে আরিয়ার গালে হাত দিয়ে বলল, টেনশনে খাওনি তাই না? একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। এই সময় এত কেয়ারলেস হলে হয়? একটু নিজের খেয়াল রাখতে হবে তো। তুমি একটু রাখবে, বাকিটা আমি রাখবো। বলতে বলতে আরিয়ার দুই গালে সামান্য বাচ্চাদের মতো টেনে দিয়ে উঠে গেল। আরিয়া সেখানেই অবাক হয়ে বসে আছে। আশিক এত সহজে মেনে নিবে তা নিয়ে তার সন্দেহ ছিল। যতই হোক, এখনো গ্রাজুয়েশন শেষ করেনি। অজান্তেই আরিয়া হেসে ফেলল। জলদি করে বিছানা থেকে ফোন উঠিয়ে নিজের মাকে কল লাগালো। আরশি, সোহা অলিসা অ্যাপার্টমেন্টে ফিরেছে। সোহার মন খারাপ খুব। কারণ রিক আজ তাকে নিজের গার্লফ্রেন্ডের সাথে মিট করিয়েছে। রিক বুঝতে পেরেছিল সোহা তার প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাই সোহাকে বুঝাতে নিজের গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসেছিল। সোহা এখন মন খারাপ করে ফ্রেশ না হয়েই একদিকে মুখ করে বিছানায় শুয়ে পড়েছে। আরশি ও লিসা ওর মনের অবস্থা বুঝতে পারল। লিসা বলল, সিরিয়ালি ব্রোকেন। টাইম উইল হিল হার। ইয়াহ। দুজনেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আরশি কিনে আনা ফ্রোজেন ফুডগুলো ভাজতে কিচেনে যায়। রান্না করার এক পর্যায়ে আরশির মনে পড়ে তার শাশুড়িকে কল করার কথা।
সেই লিসাকে ডেকে একটু রান্নার দিকটা দেখতে বলে, কিচেন থেকে বেরিয়ে ব্যালকনিতে যায় কল করতে। মিসেস সন্ধ্যা তখন নেটে না থাকাতে আরশি ফিরে আসে। ভাবল পরে কল করবে। আরিয়ার প্রেগন্যান্সির খবর শুনে মিসেস আশালতা বেজায় খুশি। তিনি তো এই রাতের বেলাতেই আরিয়ার শ্বশুরবাড়ি যাবেন বলে মনস্থির করেছিলেন। অতঃপর স্বামী ও ছেলের কথা শুনে আগামীকাল যাবেন বলে ঠিক করলেন। কিন্তু এখন থেকেই মেয়ের পছন্দের সবকিছু রান্না করবেন বলে কাজে লেগে পড়েছেন। আরিয়ার খবরটা পেয়ে মিসেস নেহা ও মিস্টার হাসানও বেশ খুশি। তারাও দাদা দাদি হবেন। খবরটা এখনো অবধি নাহিদের কান পর্যন্ত পৌঁছায়নি। খাবার টেবিলে আরিয়া বাদে সবাই উপস্থিত। তখনই মিসেস নেহা কথাটা তুললেন। শোন আশিক, কাল একবার আরিয়াকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখিয়ে আসিস। সব নর্মাল কিনা, কোনো কমপ্লিকেশন আছে কিনা জানা যাবে। আশিক খেতে খেতে মাথা নাড়ায়। তখন মুশফিকাও বলে উঠে, মা, আমিও সাথে যাই। আশিক একা পারবে? প্রথমবার বলে কথা। দুজনেই নার্ভাস থাকবে। সাথে আরেকজন থাকলে ভালো হয় না। মিসেস নেহা খুশি হলেন। ইদানিং উনার কাছে মুশফিকাকে ভালোই লাগছে। স্বামীর বলা চরিত্রের সাথে এই মুশফিকার মিল দেখছেন না। মানুষ বদলায়, কথাটা তিনি বিশ্বাস করেন। তিনি বললেন, হ্যাঁ যাও। ওরা দুজনই ছোট। এসব ব্যাপারে খুব একটা কিছু বুঝবে না। তুমি সাথে গেলে ভরসা পাবে। নাহিদ খেতে খেতে সবার দিকে একবার করে চোখ বুলাচ্ছে। সে সবার আরিয়াকে নিয়ে এত কেয়ারের কারণটা ঠিকভাবে ধরতে পারছে না। তখন মিস্টার হাসান বলে উঠেন, তুমিও সাথে যাও, নেহা। যাকে ভরসা করে পাঠাচ্ছ, তারও তো এসব বিষয়ে অভিজ্ঞতা নেই। তিনজনেই এসব বিষয়ে অনভিজ্ঞ। তুমি অভিজ্ঞ, সাথে গেলে আরো সাহস পাবে। বাড়িতে প্রথম নাতিনাতনি আসতে চলেছে বলে কথা। নাহিদ এবার থমকালো। মুশফিকার দিকে তাকায়, তো একবার মায়ের দিকে, তো আরেকবার আশিকের দিকে। মিস্টার হাসান সেটা লক্ষ্য করে বলেন, এভাবে তাকাচ্ছ কেন? তুমিও জেঠা হচ্ছ। নাহিদ অবাক হয়ে প্রশ্ন ছুড়ে, আরিয়া প্রেগন্যান্ট? মিসেস নেহা বললেন, হ্যাঁ। প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করে জেনেছে। কালকে মেডিকেল টেস্ট করলে একদম শিওর হওয়া যাবে। নাহিদ আবার খাওয়া শুরু করলো। তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করল না। খাবার টেবিলে উপস্থিত সবাই কিছুটা অন্যরকম দৃষ্টিতে চাইল। নাহিদের খাওয়া প্রায় শেষের দিকেই ছিল। সে খাওয়া শেষ করে উঠে যেতে যেতে আশিককে বলল, কংগ্রাচুলেশনস, বেস্ট অফ লাক। অতঃপর উপরে উঠে চলে গেল। নাহিদ যেতেই মিসেস নেহা বললেন, ও মেনে নিতে শুরু করেছে। যাক, ভালো লাগছে। মুশফিকা বাদে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও মুশফিকা মনে মনে হাঁসফাঁস করছে। নাহিদের পরিকল্পনা তো সে জানে। আরশির কাছেও আরিয়ার খবরটা পৌঁছে গেছে। আরিয়াই কল করে বলেছে। আরশি তো মহা খুশি। তার ছোট্ট বোনটা কিনা মা হতে চলেছে। তার খুশির তুলনা হয় না। আরিয়া কিঞ্চিত মন খারাপ করে বলে, আপু, ভেবেছিলাম আমি আগে খালা হব। তোমার বাচ্চাকে নিয়ে কত প্ল্যান ছিল আমার। কিন্তু দেখো তুমি আগে খালা হচ্ছ। আর আমার খালা হওয়ার কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। এটা কি ঠিক বলো? আরশি হেসে উঠল। বলল, তোর দুলাভাই থাকে সুদূর কানাডায়। আর আমি থাকি ইটালিতে। তোর খালা হতে দেরি আছে। তাই বললে হবে। তোমাদের এত রোমান্টিক একটা হানিমুন ট্যুর ছিল। আর আমি খালা হব না। নট ফেয়ার। আরশি কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, চুপ। বড় বোনের সম্পর্কে এভাবে বলে দিন দিন তুই ঠোঁটকাটা স্বভাবের হয়ে যাচ্ছিস। আরিয়া সেসবে পাত্তা দিল না। বলল, সে যাই হই, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিব। বুঝলে? আরশি অবাক হয়ে বলল, তোর ছেলেই এখনো দুনিয়াতে আসলো না। আর তুই বিয়ে চিন্তা করিস? এই তুই ফোন রাখো। অনেক রাত হয়েছে। না না, তুমি আগে বলো। ঘুমা বোন। মানুষের ভাগ্য কি আমরা বলতে পারি? যা ভাগ্যে আছে হবে। ঘুমা। রাখছি। আচ্ছা। আরশি মুচকি হেসে বিদায় জানিয়ে কল কেটে দেয়। বাংলাদেশে এখন রাত 11টা। তাহলে আজকে আর তার শাশুড়ি ও ননদের সাথে কথা বলা হলো না। এত রাতে কল করাটাও নিশ্চয়ই ভালো দেখাবে না। তাহলে আগামীকাল সকালেই কল করবে। স্নিগ্ধা আপু কেন তার উপর রাগ, তা সে নিজেও জানে না। পূর্বে কোনো ভুল করেছে কিনা যে এর জন্য রাগ, তা তো তার জানতে হবে। ফুস করে ঘন নিঃশ্বাস ছেড়ে খানিক হাসল। বোনের কথাগুলোই তার এই হাসির কারণ।
দেখতে দেখতে প্রায় মাস খানেক সময় পেরিয়ে গেছে। আরশির সাথে স্নিগ্ধার সম্পর্কও স্বাভাবিক হয়ে গেছে। হয়েছে সেটাও শ্রাবণের বদৌলতে। নয়তো স্নিগ্ধা তো আরশির সাথে কথা বলবে না। কিশোরী বয়সের ছোট কিছু কথার জের যে স্নিগ্ধা মনে গেঁথে রেখেছে, সেটাও আরশি ঘুণাক্ষরে টের পায়নি। ছোট কিছু কথাই তো আরশি বলেছিল, আপু, তোমার ভাই এত ছ্যাঁচড়া কেন? আমাদের বাড়িতেই সারাক্ষণ পড়ে থাকে। আবার আমার সাথে বড় মুখ করে তর্ক করে। আমার যে বিরক্ত লাগে, সেটা কি তোমার ভাই বুঝে না? তোমার ভাইকে না করে দিবে। আমার এসব মোটেও পছন্দ না। ভাইয়ার অন্য ফ্রেন্ডরা তো এত ঘন ঘন আসে না। আর যারা মাঝে মাঝে আসে, তারা আমাকে বিরক্তও করে না। যেমন সুমন ভাই। সুমন ভাইয়াও তো ভাইয়ার ছোটবেলার বন্ধু। কই, উনি তো আমাকে রাগায় না। তোমার ভাইটাই এমন কেন? আরশি তখন স্কুলে পড়তো। কিশোরী বয়সে অনেক কিছুই চক্ষুশূল হয়। আর স্নিগ্ধা তখন এইচএসসি দিয়েছে। দুজনের মধ্যে তখন থেকেই সম্পর্কের অবনতির শুরু। কিন্তু এখন দুজনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। প্রায় প্রতিদিনই দুই ননদভাবির কথা হয়। ইদানিং আরশি শরীরও বেশ খারাপ করছে। ভার্সিটি থেকে ফিরে শরীর একদম নেতিয়ে যায়। ঘুমও বেড়েছে প্রচুর। খাওয়া দাওয়াতেও প্রচুর অনীহা। আরশির এসব অসুস্থতার কথা শুনে মিসেস আশালতা ভীষণ চিন্তিত। উনি যা ভাবছেন, তা যদি হয় তবে ভিনদেশে তার মেয়েটা একা কিভাবে সামলাবে। এদিকে ছোট মেয়েকেও নিজের কাছে নিয়ে এসেছেন। আর কয়েকদিন পর ছেলের বিয়ে। উনার উপরও চিন্তার শেষ নেই। মিসেস আশোলতা বললেন, কাল একবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিস। আরশি মায়ের সাথে ফোনে কথা বলার সাথে সাথে শশার আচার ও লিসার বানানো চিকেন বিরিয়ানি খাচ্ছিল। সকালে যে একবার বমি করে ভার্সিটিতে গিয়েছে সেটা আর মাকে বলেনি। এখন মায়ের কথা জবাবে বলে, আরে মা, একটু প্রেসারে আছি বলে শরীর খারাপ করছে হয়তো। ঠিক হয়ে যাবে। আর এখন তো খাচ্ছি। তুই বুঝতে পারছিস না। একটু চেক আপ করিয়ে নিলেই বা কি হয়। না জেনে কোনো ওষুধ কিন্তু খাবি না। শ্রাবণকে বলেছিস? মায়ের কথা শুনে আরশির হাসি পেয়ে গেল। সে বলল, তোমার মেয়ে জামাই ইদানিং অনেক ব্যস্ত থাকে। কি একটা প্রজেক্টের কাজ পেয়েছে। 56 জন মিলে সেটা করছে। আর তুমি এমন ভাবে বলছো যেন আমি প্রেগন্যান্ট। তুমিও না, মা। আমার রিসার্চের লেখালেখিতে কিছুদিন যাবৎ রাত জাগতে হচ্ছে বলেই এমন হচ্ছে। তুমি তো জানোই আমার ঘুম কত পছন্দের। মিসেস আশালতা তারপরও চিন্তিত। এরকম নজরান্দাজ করা তো ঠিক না। তারপরও তিনি মেয়েকে বুঝাতে চেষ্টা করলেন। কিন্তু আরশির খাওয়া শেষ হতেই আরশি রিসার্চের লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বলে বেশি কথা বলা হয় না। এদিকে নাহিদকে এতদিন পর এত খুশি দেখে মুশফিকাও খুশি হলো। কিন্তু সে মনে মনে সন্দিহান। নাহিদ এত খুশি মানে নাহিদের মনে কিছু তো চলছেই। মুশফিকা কফি নিয়ে নাহিদের কাছে গিয়ে বসল। অতঃপর কফির মগ এগিয়ে দিয়ে বলল, আজ তোমাকে অনেক খুশি খুশি লাগছে। কিছু কি হয়েছে? নাহিদ কফির মগ নিয়ে তাতে এক চুমুক দিয়ে শান্তির নিঃশ্বাস নিয়ে বলল, আমি নিজস্ব একটা ছোট কোম্পানি খুলেছিলাম শেয়ারে। বাবা জানে না সেটা। সেটার একটা ব্রাঞ্চ ইটালিতে নেওয়া হয়েছে। আমরা 7 জন পার্টনার। এতদিন 6 জন ছিলাম। সপ্তম জনকে কিছুদিন আগে অ্যাড করলাম। সে ইটালিতে সিটিজেন প্রাপ্ত। তাই এখন ব্রাঞ্চ সেখানেও হচ্ছে। মুশফিকা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি কি শুধু তোমার কোম্পানির জন্য হ্যাপি, নাকি অন্য কোনো কারণেও? নাহিদ বাঁকা হেসে বলে, তোমার কি মনে হয়? অবভিয়াসলি আমি এই কারণ সহ অন্য কারণেও হ্যাপি। তুমি তো জানোই। আর হ্যাঁ, তুমি না বলেছিলে তোমার কিছু টাকা লাগবে? আমি 50,000 তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। এই বলে নাহিদ উঠে ব্যালকনিতে চলে গেল। মুশফিকা হতাশ নিঃশ্বাস ছেড়ে বসে রইল। শরৎকালে আমেজ প্রকৃতিতে। মনোরম আবহাওয়া। ক্যাম্পাসে একাকী বসে বসে আইসক্রিম খাচ্ছে আরশি। আজ পিটারের জন্মদিন। পিটার সবার জন্য নিজ হাতে রান্না করে নিয়ে এসেছে। তার আনা খাবারগুলোর মধ্যে সবই হাফ বয়েল। মাছের একটা আইটেম এনেছে হালকা তেল ও আছে গোলমরিচ দিয়ে রান্না করা। আরশি কিছুদিন যাবৎ হাফ বয়েল কোনো মাছ মাংসই খেতে পারছে না। বেশি করে মশলাদি না দিলে সে খেতে পারে না। এই তো পিটার যখন আরশিকে মাছের ওই আইটেমটা টেস্ট করতে বলল, আরশি পিটারের মন রাখতে একটু মুখে নিতেই যেন তার মনে হচ্ছিল পেটের ভিতর সব উল্টে আসছে। আরশি ছুটে গিয়ে ডাস্টবিনের কাছে বমি করল।
আরশিকে বমি করতে দেখে সবাই উদ্বিগ্ন। পিটার বারবার সরি বলেছে আরশিকে। তারপর আরশির জন্য ভ্যানিলা আইসক্রিম এনে দিয়েছে। আইসক্রিম খেতে খেতে আরশি নিজেই ভাবল একবার টেস্ট করেই দেখবে, যদি সত্যি সত্যি সে প্রেগন্যান্ট হয়। যদিও পিরিয়ড মিস করা নিয়ে সে তেমন একটা চিন্তিত ছিল না, কারণ তার মাঝে মাঝেই দেরিতে হয়। কিন্তু গতকাল মায়ের বলা কথাগুলো এখন ভাবছে। বন্ধুদের বলে নিজেই নিকটস্থ হসপিটালে চলে গেল। সেখানে গিয়ে ডাক্তার দেখিয়ে টেস্ট করালো। আধা ঘন্টা অপেক্ষা করার পর টেস্টের রিপোর্ট তার হাতে আসে। আরশি এখনো খুলে দেখেনি। ভীষণ ভয় করছে তার। ইতোমধ্যে লিসা, সোহা, মোনা, হ্যারি ও পিটারও হসপিটালে চলে এসেছে। সোহা বলছে, রিপোর্টটা খুলে দেখ। সোহার সাথে বাকিরাও তাল মেলালো। আরশি ভীত স্বরে বলল, ইফ দ্য রেজাল্ট ইজ পজিটিভ, দেন ইফ ইট ইজ পজিটিভ, দেন ইট উইল বি গুড নিউজ। ডোন্ট বি স্কেয়ার্ড। লিসার সাথে বাকিরাও তাল মেলালো। আরশি লম্বা শ্বাস নিয়ে রিপোর্টটা খুলল। প্রথমেই নজর গেল পজিটিভ লেখাটার উপর। সাথে সাথে আরশি রিপোর্টটা উল্টে মুখে হাত দিয়ে বসে রইল। আরশি প্রতিক্রিয়াতে সোহা বিষয়টা বুঝতে পারলেও বাকি চারজন এখনো উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। সোহা আরশির কাঁধে হাত রেখে নরম কণ্ঠে শুধালো, পজিটিভ? আরশি হ্যাঁ বোধক মাথা নাড়ালো। সোহা সাথে সাথে হৈ হৈ করে বাকিদেরও খবরটা বলে দিল। হসপিটালের অন্যান্য রোগীরা উৎসুক হয়ে এই 6 জন ছেলেমেয়ের গ্রুপটাকে দেখছে। হসপিটালের বাহিরে এসে আরশি চিন্তিত সুরে বলল, শ্রাবণ এমনিতেই কত টেন্সড থাকে আমাকে নিয়ে, এখন ওকে কিভাবে বলি। লিসা এখন বাংলা অনেকটাই বুঝতে পারে। সেই সাথে মোনাও। লিসা বলে, রিল্যাক্স, উই আর হেয়ার উইথ ইউ। নাও ইউ হ্যাভ টু বি রিল্যাক্স অ্যান্ড এভরিথিং উইল বি ফাইন, ডিয়ার। আরশি খানিক হাসল। রিপোর্টটার ছবি তুলে শ্রাবণকে পাঠিয়ে দিল। যদিও জানে শ্রাবণ লাঞ্চ ব্রেকের আগে দেখবে না। বড় মেয়ের প্রেগন্যান্সির কথা শুনে মিসেস আশালতা খুশি তো হলেন, কিন্তু সেই সাথে চিন্তার অন্ত নেই। ছোট মেয়ের খেয়াল নে নিজে কাছ থেকে রাখতে পারছেন, কিন্তু বড় মেয়ে তো সেই সুদূর ইউরোপে থাকে। তিনি বললেন, সাবধানে থাক মা, তোর তো নিজের প্রতি যত্নই থাকে না, এ সময় আবার ওখানে একা। আমি খেয়াল রাখবো মা, তুমি চিন্তা করো না তো। ভাইয়ার বিয়ের আর কিছুদিন বাকি, চিন্তা করে প্রেশার বাড়িয়ে ফেলো না। সন্ধ্যা থেকে আমার 3 বান্ধবী একটু পরপর এটা ওটা নিয়ে হাজির হচ্ছে। জানো হ্যারি কি করেছে? হ্যারি তার নানির বানানো আচার আমাকে এনে দিয়ে গেছে। হ্যারির মা নাকি পাঠিয়েছে। তারপরও বলো, এখানে আমার কেউ নেই। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি এত চিন্তা করলে আমারও চিন্তা হবে। এদিকে তোমার মেয়ে জামাই কম আমাকে চিন্তায় রাখতে। আর হ্যাঁ, আমার হবু ভাবি, মানে কলিকে বলবে, সে যেন তোমাকে আরো দুশ্চিন্তায় ফেলতে নিজেও বেবি নিয়ে বসে। বলেই আরশি হাসতে শুরু করে। মিসেস আশালতাও হেসে ফেলে। পাশে বসা আরিয়া নুডলস খাচ্ছে আর মামের বার্তালাপ শুনছে। সে এবার খানিক বিরক্ত হয়ে বলে, উফ মা, আমাকেও একটু কথা বলতে দাও। সব কথা কি তুমিই বলবে? নে নে ধর, আমি তোর বাপকে মশারি টাঙিয়ে দিয়ে আসি। তোর তো এই রাতের বেলা নুডলস খেতে মন চেয়েছে। ঘুমানোর নামগন্ধ নেই। অতঃপর মেয়ের হাতে ফোন ধরিয়ে তিনি চলে গেলেন। আরিয়া ফোন কানে নিয়ে কেসে বলে, দেখ আপু, এবার কিন্তু কনফিউশন হয়ে গেল। কি রকম? এই যে কার ছেলে হবে? যদি আমার মেয়ে হয় আর তোর ছেলে হয়, তবে তো তোর ছেলে ছোট হবে। তখন কেমন বেখ্যাপ্পা হবে না? যদিও তোর চলে 6 উইক, আর আমার 10 উইকস। আরশি কপট রাগ দেখিয়ে বলল, তোর মাথায় সারাক্ষণ এসবই ঘুরে। হ্যাঁ, ফোন রাখো। তোর এই উদ্ভট হিসাব তুই নিজে নিজে মিলা। আমার মাথা খারাপ করিস না। ঘুমা এখন। অতঃপর আরিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই কল ডিসকানেক্ট করে দেয় আরশি। এখন সে অপেক্ষা করছে শ্রাবণের কলের। শ্রাবণের প্রতিক্রিয়া কেমন হবে ভাবতেই অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। যেন মিশ্র প্রতিক্রিয়া। ইটালিতে এখন প্রায় গভীর রাত। বাহিরে বেশ হাওয়া বইছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। বারান্দার দরজা খোলা রেখে আরশি বিছানার সাথে গা এলিয়ে শ্রাবণের ফোনের অপেক্ষা করতে করতে কখন যে তার চোখ লেগে গেছে খবর নেই। শ্রাবণকে কল করেছিল একবার, রিং বেজেছে কিন্তু রিসিভ হয়নি। আরশি জানে শ্রাবণ ফোন সাইলেন্ট করে রাখে, তাই বারবার কল করেনি।
দেখলে নিজেই কল ব্যাক করবে। ঘুমের মধ্যে হঠাৎ ফোন বেজে উঠলে ঘুম ছুটে যায় আরশির। তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে দেখে শ্রাবণে ভিডিও কল। আরশি বিছানা ছেড়ে ডাইনিং রুমে এসে কল রিসিভ করে। ফোন রিসিভ করতে দেরি শ্রাবণের হড়বড়িয়ে বলা কথাগুলো কানে আসতে দেরি হয় না আরশির। শ্রাবণ বলে, ইজ ইট ট্রু? তুমি রিয়েলি প্রেগন্যান্ট? আর ইউ ট্রাইং টু প্র্যাঙ্ক উইথ মি? শেষোক্ত কথাটা আরশির মন খারাপ করে দেয়। কণ্ঠস্বরে মন খারাপের রেশ ধরেই বলে, আপনার কেন মনে হয় আমি আপনার সাথে প্র্যাঙ্ক করব? আমি কি এটুকু বুঝি না কোনটা সিরিয়াস ম্যাটার আর কোনটা ফানি ম্যাটার? টেস্টের রিপোর্ট সহ আপনাকে দিলাম, তারপরও যদি আপনার কাছে এটা ফানি মনে হয়, দেন আই হ্যাভ নো ওয়ার্ড টু সে ইউ। যখন বিশ্বাস হবে তখন কল করবেন। বাই। শ্রাবণ তাড়াহুড়া করে বলে, আরে শুনো তো, রাগ করছো কেন? আমার সত্যি বিশ্বাস হচ্ছিল না। তাছাড়া তুমি আমি দুজনেই এখন পড়ালেখা, জব নিয়ে বেজি। বাট দ্য মেইন ফ্যাক্ট ইজ, বর্তমানে আমরা দুইজন দুটি ভিন্ন দেশে থাকি। এমনকি আমাদের সাথে আমাদের পরিবারও নেই। তুমি আমার কনসার্নটা বুঝতে পারছো না। বুঝতে পারছি। কিন্তু আমি তো আর ইচ্ছে করে বেবি নেইনি। শ্রাবণ মুখে হাত দিয়ে চোখ বন্ধ করে ক্লান্তিকর স্বরে বলে, ফরগেট ইট। কি করবে এখন? শ্রাবণের প্রশ্নের বিপরীতে আরশিও পাল্টা প্রশ্ন করে, আপনি কি করতে বলছেন? এমন কোন কথা বলে বসবেন না, যেটার পর আমি আপনার সাথে কথা বলাই বন্ধ করে দিব? শ্রাবণ বিস্মিত স্বরে বলে উঠল, আমার কথা শুনলে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে? তুমি এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম। শ্রাবণ, আপনার কি মনে হচ্ছে না আপনি দিনকে দিন বদলে যাচ্ছেন? আপনি বাবা হতে চলেছেন, শ্রাবণ। কিন্তু আপনার মধ্যে সেটার কোনো উচ্ছ্বাসতা নেই। আমি প্রথম থেকেই একটা বিষয়ে লক্ষ্য করেছি, আপনার মন মতো সবকিছু হলে সব ভালো। আপনার মন মতো একটা কিছু না হলে কিছুই ভালো না। ইটস আওয়ার বেবি। আমি যদি সাহস করতে পারি, নিজের খেয়াল রাখতে পারি, তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? তুমি বুঝতে পারছো না। শ্রাবণকে কথা শেষ করতে দিল না। ফোন কেটে আরশি ইন্টারনেট অফ করে সেখানেই নিঃশব্দে কাঁদতে লাগলো। নিজে নিজেই শোকোত্তি করছে। বেবি তো আমিও এত জলদি চাইনি। তাই বলে কি এখন? উনি এটা মিন না করলেও পারত। আরিয়াও তো প্রেগন্যান্ট। আশিক তো কত খুশি। উনি কেন খুশি হতে পারল না? কিছুক্ষণ নীরবে মন খারাপ করে থেকে পানি খেয়ে রুমে চলে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে, শ্রাবণ বেবি না চাইলেও সে মানবে না। সকালে শ্রাবণের বাবা মাকে কল করবে। যা বলার উনারাই বলুক। পরের দিন, শ্রাবণ অফিসে চিন্তিত হয়ে বসে আছে। নিজের ডেস্ক থেকে ইরিনা ব্যাপারটা লক্ষ্য করেছে। তারা একসাথে কয়েকজন একটু প্রজেক্টে আছে। প্রজেক্টের কাজ শেষই প্রায়। ফাইনাল রিপোর্টটা জমা দিবে। প্রজেক্টটাতে তাদের প্রায় 20 দিনের মতো লেগেছে। এই কয়েকদিনের ভিতর শ্রাবণকে কখনো আজকের মতো উদাস ও চিন্তিত দেখেনি ইরিনা। ইরিনা শ্রাবণের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলে, হেই শ্রাবণ, হোয়াট হ্যাপেন্ড? ইউ লুকিং টেন্সড। এনিথিং রং? শ্রাবণ ইরিনার দিকে একবার তাকিয়ে কম্পিউটারে স্থির ডাটাবেজের শিটটার দিকে চেয়ে বলে, নো, আই অ্যাম ফাইন। ডোন্ট হেজিটেট। প্লিজ টেল মি, হোয়াট হ্যাপেন্ড? ইউ নো, শেয়ারিং ইজ কেয়ারিং। ওয়েন ইউ শেয়ার ইউর প্রবলেম, ইউ উইল ফিল বেটার। শ্রাবণ উঠে দাঁড়ালো। তারপর বলল, কফি? ইয়াহ শিওর। দুজনে অফিস থেকে বেরিয়ে একটা কফি শপে যায়। এদিকে শ্রাবণের বাবা মা বেজায় খুশি। তারা দাদা দাদি হবেন। উনারা তো চাইছেন, ইটালি গিয়ে আরশির সাথে কিছুদিন থেকে আসবেন। কিন্তু শ্রাবণের অসন্তুষ্টির কথা শুনে মিসেস সন্ধ্যা বললেন, শোনো, তুমি একদম শ্রাবণের কথায় মন খারাপ করবে না। ও হয়তো টেনশনে আছে। 2 দিন ওর সাথে কথা না বলে দেখো, একদম লাইনে চলে আসবে। আর তুমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবে। হেলদি খাবার খাবে। যদিও জানি, তুমি হেলদি খাবারই খাও। আর রাত জাগবে না। আমার ফাজিল ছেলের জন্য রাত জাগবে না। আরশি মৃদু হেসে বলে, জি মা। আমি নিজের খেয়াল রাখব। তাছাড়া আমার 3জন রুমমেটও অনেক কেয়ারিং। তাছাড়া হেলেনা আন্টি, মানে আমার ফ্রেন্ড হ্যারির মা আজ সকালেই আমাকে দেখতে এসেছিলেন। সাথে করে নিজে রান্না করে কত কিছু নিয়ে এসেছেন। তাই আপনারা চিন্তা করবেন না। শ্রাবণের বাবা বলেন, আমার ছেলেকে নিয়ে চিন্তা করবে না। ওর জন্য ওর বাপই যথেষ্ট।
দিনকে দিন একরোখা হয়ে গেছে। ফোন করে ওকে ধলাই দিতে হবে। মিসেস সন্ধ্যা ফোন কেটে বললেন, তুমি কিছুই বলতে পারবে না। তোমার মুখ দিয়ে কথা বেরোয়। নিজে একরোখা কম। ওকে তো আমি শায়েস্তা করব। আর আরশি মা, তুমি খালি নিজের খেয়াল রেখো। পড়াশোনাটাও মন দিয়ে করো। জি মা। তাহলে রাখি এখন। তোমার তো ক্লাস আছে। আজ আর নেই। এখন অ্যাপার্টমেন্টে ফিরব। সাবধানে যাও। অতঃপর সালাম বিনিময় করে ফোন কাটে আরশি। পাশে বসা সোহা বলে, এখানকার এক রেস্টুরেন্টে ফুচকা পাওয়া যায়। যদিও টেস্টে বাংলাদেশের ফুচকার মতো হবে না। দই ফুচকা, মিষ্টি টকের ফুচকা। খেয়ে আসি চল। শুনেছি নতুন আইটেম হিসেবে ফুচকাটা যুক্ত হয়েছে। বাংলাদেশি ওয়েটারও বেশি সেখানে। যাবি? আরশি ভেবে দেখল প্রস্তাবটা মন্দ না। অতঃপর মোনা, লিসা, হ্যারি ও পিটারকেও জানালো। তারপর 6 জন মিলে সেখানে গেল। রাত থেকে ইরিনা খুব ভয় আছে। তার কাছে একটা মেইল এসেছে। যদিও মেইল আইডিটা সে ট্র্যাক করতে ব্যর্থ হয়েছে। মেইলটাতে এমন লেখা ছিল যে, সে যদি শ্রাবণকে নিজের দিকে আকৃষ্ট করে ফাঁসাতে পারে, তবে বিনিময়ে সে 50,000 কানাডিয়ান ডলার পাবে। ইরিনা তাই খুব ভয় আছে। টাকার প্রতি তার লোভ নেই। কারণ সে জব থেকে যা বেতন পায় তা দিয়ে তার বেশ ভালোভাবেই চলে যায়। তার উপর পরিবারেরও টেনশন নেই। সে এতিম। ইতোমধ্যে কিছুদিন আগে সে এনগেজ হয়েছে। 6 মাস পর তার বিয়ে। তাহলে তাকে কেন এরকম বাজে কাজের অফার দেওয়া হচ্ছে? নাকি চাকরিক্ষেত্রে নতুন এমপ্লয়ি হিসেবে কেউ তার সাকসেসে ঈর্ষান্বিত? এজন্য তাকে ফাঁসাতে জাল পেতেছে। কথাটা সে তার ফিয়ন্সেকে শেয়ার করলে তার ফিয়ন্সেও তাকে একই কথা বলেছে এবং এসব থেকে দূরে থাকতে বলেছে। ভয় থেকে ইরিনা কাজে একটা ভুলও করে ফেলেছে। তখন ইরিনার ফিয়ন্সে ওর কাছে এগিয়ে আসে। ইরিনার ফিয়ন্সে ইরিনার কলিগ। সে এসে বলে, রিল্যাক্স ইরিনা, কনসেন্ট্রেট ইন ইউর জব। স্টপ ওভার থিঙ্কিং। ফোকাস ইন ইউর ওয়ার্ক। ইরিনা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। অপরদিকে নাহিদ ইরিনার উত্তরের অপেক্ষা করছে। যদি রাজি না হয় তবে টাকার অ্যামাউন্ট আরও বাড়িয়ে দিবে। কিন্তু কাজটা তার করাতেই হবে। আরশির প্রেগনেন্সির খবরটাতে নাহিদকে আরও খেপিয়ে তুলেছে। সবাই নিজেদের লাইফে খুশি, শুধুমাত্র সে ছাড়া। এটাই সে কোনোভাবে মেনে নিতে পারছে না। আজ 3 দিন শ্রাবণ আরশির কণ্ঠস্বরও শুনতে পারছে না। মূলত আরশি শ্রাবণের কল রিসিভ করছে না। শেষমেশ শ্রাবণ আরিয়াকেও ফোন করেছে আরশিকে মানানোর জন্য। কিন্তু শ্রাবণ বাচ্চা রাখতে রাজি না। আরিয়া শ্রাবণকে বুঝাতে চেয়েও পারেনি। উল্টো বলছে, আরশি বাচ্চা রাখতে চাইলে দেশে ফিরে যাক। এসব আরিয়া আরশিকে জানালে আরশি রেগে নিজেই শ্রাবণকে কল করে। শ্রাবণ তখন অফিসে। কিন্তু কাজে খুব একটা মন নেই। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। ফোন সাইলেন্টও করেনি। আরশি কল আসাতে সাথে সাথে রিসিভ করে। প্রথমে আরশি রুক্ষ স্বরে বলে, আপনি কি জানেন, শুধু ভালোবাসা দিয়ে পুরো জীবন চলে না। মিউচুয়াল রেসপেক্ট থাকতে হয়। কিন্তু আমার জন্য আপনার মনে কোনো রেসপেক্ট নেই। আমি মানুষ। কোনো বস্তু না যে আপনার মন মতো চলবো। আমারও কিছু ইচ্ছে, কথা আছে। শ্রাবণ বুঝে গেছে কালকের আরিয়ার সাথের কথাগুলো আরশি জেনেছে। সে নিজের পক্ষে বলে, শ্রাবণ বুঝে গেছে কালকের আরিয়ার সাথের কথাগুলো আরশি জেনেছে। সে নিজের পক্ষে বলে, আমি তোমার ভালোর জন্য বলছি। তোমার জন্য আমি, তোমার বাবা মা, ভাই বোন, আমার বাবা মা সবাই চিন্তা করবে। তুমি এটা বুঝতে পারছো না। আরশি চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ছাড়ল। অতঃপর শান্ত স্বরে বলল, আমি ছোট বাচ্চা না, শ্রাবণ। আপনি আমার ফ্রেন্ডদেরকে বিশ্বাস করেন না, ইটস ওকে। আমি তো করি। আমি আর 78 মাস ইটালিতে থাকব। তারপর দেশে ফিরেই যাব। আর থিসিসের কাজ আরও আগে শেষ হলে আরও জলদি ফিরতে পারব। তাই বলে আপনি আমাকে এমন অযৌক্তিক শর্ত দিতে পারেন না। বাচ্চা আমি ক্যারি করব, তাই এখানে আমার মতামতটা বেশি প্রায়োরিটি পাবে। সব সময় আপনার ইচ্ছে, মতামত আমার উপর চাপাতে পারেন না। তাহলে তুমি শুনছো না। বেবি রাখবেই। হ্যাঁ, বেবি রাখবো আমি। ঠিক আছে। ওই কথাই রইল। থাকো তুমি তোমার মতো। অতঃপর শ্রাবণ ফোন কেটে দিল। আরশি নিস্তব্ধ হয়ে বসে আছে। শ্রাবণ শেষে এটা কি বলল? কি বুঝাতে চাইল? আরশির মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কেমন এলোমেলো সব।
পাশ থেকে সোহা আরশিকে আগলে নিয়ে বলে, তুই অত চিন্তা করিস না। এমন কিছু ছেলে আছে যারা তাড়াতাড়ি বাচ্চা চায় না। মূল কারণ হচ্ছে ওরা চায় বউয়ের সাথে রোমান্টিক মুহূর্ত যাতে নষ্ট না হয়। আমার ফ্রেন্ড অনার্স থার্ড ইয়ারে বিয়ে করেছিল। গ্রাজুয়েশনের আগ পর্যন্ত তো ও তেমন চিন্তাও করেনি, কিন্তু যখন গ্রাজুয়েশনের পর ওর হাজবেন্ড বেবি নিতে চাইতো না। বেবি নেওয়ার কথা বললেই রাগারাগি করত। অথচ ওর শ্বশুরবাড়ির লোকজন ওকে প্রেশার দিচ্ছিল। এই 4 মাস আগে ও কনসিভ করেছে। মূলত ও ওর হাজবেন্ডের বিরুদ্ধে গিয়েই বেবি নিয়েছিল। প্রথম দিকে ওর হাজবেন্ড তেমন খুশি ছিল না, তবে এখন নাকি ওর কেয়ার করে। দেখবি ভাইয়াও কিছুদিন পর ঠিক হয়ে যাবে। তোদের বিয়েরও তো বেশি সময় হয়নি। আরশি বিপরীতে কিছু বলল না। তার কিছু ভালো লাগছে না। মন খারাপের রেশ নিয়ে রুমে গিয়ে জানালার ধারে বসল। লিসা আজ মাথা ব্যথার কারণে জলদি ঘুমিয়ে গেছে, কিন্তু আরশির ঘুম আসছে না। শ্রাবণের কথা শুনে এখন তারও মাথা ধরছে। কড়া করে কফি খেতে চাইল, কিন্তু বেবির কথা চিন্তা করে সেটাও বাদ দিতে হলো। নিজে নিজেই বলতে থাকে, অভাগা যেদিকে যায় সাগর সেদিকেই শুকায়। এমনও তো আমি চাইনি, তাও আমার সাথেই এসব হয়। চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকতে চাইলেও এসব চিন্তাই ঘুরে ফিরে তাকে তাড়া করে বেড়াচ্ছে। তাই অবশেষে নিজেকে ব্যস্ত রাখতে একটা বই নিয়ে বসল। এখন তাকে খুশি থাকতে হবে। মন খারাপ করলেও বেবির উপর এফেক্ট পড়বে। দেখতে দেখতে আরো কয়েকটা দিন পেরিয়ে গেছে। আজ ইটালিতে রাতভর লাগাতার বৃষ্টি হচ্ছে। আরশি ফজরের নামাজ পড়ে আধো উষালগ্নের সূচনার সময় হালকা পাতির লেবু চা করে নিয়ে ব্যালকনিতে বসেছে। তার আগে খালি পেটে 2টা খেজুর ও পানি খেয়েছে। ভোরের স্নিগ্ধ সময়টা তার খুব ভালো লাগছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টিও আজ তার ভালো লাগে। কি আশ্চর্য! কাউকে ভালোবাসলে, তাকে প্রতিনিয়ত মনে করলে বুঝি তার পছন্দের সবকিছু নিজের অজান্তেই ভালো লাগতে শুরু করে। যদি সেটা নিজের অপছন্দ হয়। তবুও চা খেতে খেতে ব্যালকনির গ্রিলের বাইরে হাত গলিয়ে বৃষ্টি ছুঁয়ে দেখল। তৎক্ষণাৎ তার সমস্ত কায়াতে যেন অদৃশ্য বিদ্যুৎ খেলে গেল। গতকাল রাতেই তার শ্রাবণের সাথে কথা হয়েছে। শ্রাবণ এতদিনে আরশিকে বুঝতে পেরেছে। খুশি হয়েছে। যদিও নৈপথ্যে 3টি মানুষের অবদান ছিল, আদিব, কলি ও ইরিনার। আদিব ও কলি নিজেদের বিয়ের রাতে বাসর ঘরে বসে নিজেদের বন্ধুদের ভালোর কথা ভেবেছে। আদিব শ্রাবণকে ফোনযোগে বুঝিয়েছে। ওদিকে কানাডায় ইরিনাও বুঝিয়েছে। অবশেষে তারা সফলও হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আদিব অফিস থেকে 15 দিনের ছুটি নিয়ে পুরো পরিবারে ইটালিতে বেড়াতে যাবে। আদিব ও কলি ইটালির বিভিন্ন জায়গায় ঘুরবে। আর আরশির বাবা মা 1 মাস বড় মেয়ের কাছে থাকবে। আরশি শুধু চাইছে এই দিনগুলো জলদি চলে যাক। তার বাবা মা জলদি তার কাছে চলে আসুক। তার মনও তো এই সময় মাকে কাছে চায়। আরিয়া মিসেস নেহার কোলে মাথা রেখে আচার খাচ্ছে। মুশফিকা বারবার নিষেধ করছে এত আচার না খেতে, কিন্তু আরিয়া কি শোনে। তার ভাইয়ের বিয়ের সব অনুষ্ঠান শেষ হয়েছে গত 3 দিন আগে। আজই সে মায়ের বাড়ি থেকে এখানে এসেছে। সামনে সেমিস্টার ফাইনাল। এখন কুইজ, অ্যাসাইনমেন্টের বাহার চলছে। আরিয়ার অ্যাসাইনমেন্ট অবশ্য সে নিজে করবে না, আশিক করে দিবে। আরিয়া শুধু মুখস্থ করে যাবে। মিসেস নেহা আরিয়াকে শুধায়, হ্যাঁ রে, তোর বোনের কি অবস্থা? মেয়েটা সেখানে একা থাকে। আরিয়া আচার খেতে খেতেই জবাব দেয়, এখন আপু খুব ভালো আছে। শ্রাবণ ভাইয়ার সাথে সব স্বাভাবিক। আর 12-13 দিন পর আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি সবাই যাবে। আমারও যেতে ইচ্ছে করছে, কিন্তু পারছি কই। পরীক্ষাটার জন্য পারছি না। তোরই তো কিছুদিন পর 5 মাস হবে। তুই কিভাবে যাবি? এমনিই যেতাম। সবাই যেভাবে যায়। তখন আশিক তার খালামণির রুমে এসে বলে, খালামণি, তুমি ওর সাহস জানো না। সত্যি সত্যি সেমিস্টার ফাইনাল না থাকলে যেতে জেদ করত। আশিক আস্তে আস্তে কথা কিছু শুনেছিল। আরিয়া মুখ ফুলিয়ে বলে, বেশি কথা বলো তুমি। যাও অ্যাসাইনমেন্ট করো। হ্যাঁ তাই করি। শুক্রিয়া করো যে সব অ্যাসাইনমেন্টের গ্রুপ আমি তোমার সাথে করেছি। নয়তো কিভাবে করতে? কেন? তোমারগুলোও তুমি করতে, আমারগুলোও তুমি করতে। সিম্পল। তা তো বুঝাই যাচ্ছে। ভাগ্যিস পরীক্ষাগুলো তুমি নিজেই দিবে। আরিয়া এবার উঠে বসে নালিশ করার সুরে মিসেস নেহাকে বলল, দেখো খালামণি, তোমার এই ছেলেকে কিছু বলো।
একটু অ্যাসাইনমেন্টে আমার টপিকগুলো সে করছে বলে প্রতিনিয়ত কথা শোনাচ্ছে। আমি যে তার বাচ্চাকে একা পেটে নিয়ে বেড়াচ্ছি। আমি কি বলেছি, তুমিও অর্ধেক নাও। আরিয়ার কথা শুনে মিসেস নেহা, আশিক, মুশফিকা সবাই হেসে উঠল। আর আরিয়া রাগ করে দুইটা আচারের বয়াম নিয়ে হনহনিয়ে নিজের ঘরের দিকে চলে যাচ্ছে। পিছন থেকে আশিক বলতে বলতে আসছে, আস্তে হাঁটো, পড়ে যাবে তো। তোমার আচার কেউ খাবে না। আরিয়া তো সোনার পাত্রী নয়। সে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। আশিক দরজা নক করে। আরে আমি অ্যাসাইনমেন্ট করছিলাম তো। দরজা খুলো। অতঃপর আরিয়া দরজা খুলে ল্যাপটপটা আশিকের হাতে ধরিয়ে আবার দরজা লাগিয়ে দিয়েছে। বেচারা আশিক হতাশ নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপ নিয়ে সোফায় গিয়ে বসে। নাহিদ এখন সিলেটে আছে। সে বাড়িতে খুব কম থাকে। সিলেটের বাবার কোম্পানির ব্রাঞ্চে বেশি সময় দেয়। সেই সাথে নিজের শেয়ার করা কোম্পানিতেও। তার ইটালি যাওয়াটাও কিছু কারণে পিছিয়েছে। ওদিকে ইরিনাও তার প্রস্তাবে রাজি হয়নি। তাই সে নতুন প্ল্যান করতে সময় নিচ্ছে। ইদানিং তার নিজেকে শান্ত রাখতে হাই ডোজের মেডিসিন নিতে হচ্ছে। হাই ডোজের ঘুমের ঔষধ নিয়েও তার ভালো ঘুম হয় না। তার কাছে মনে হয় সে সবচেয়ে বড় ফেইলর। তার জিততে হবে। সবাই তাকে হারিয়ে দিচ্ছে। চলবে। গল্প, শ্রাবণ রাতের বৃষ্টিতে। লেখনীতে, নুরুন্নাহার তিথি। চতুর্থ পর্ব।